5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে ভারত বিরোধিতার রাজনীতি চলছে, আমরা সকলেই অবগত আছি। কিছু হলেই বাংলাদেশের কিছু চুনুপুটি রাজনৈতিক দল এবং কিছু চুনুপুটি টোকাই সমন্বয় ভারতকে গালাগালি করে, ভারতের রকে গালাগালি করে এবং সকল কিছুতে ভারতের রয়ের দোষ খুঁজে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভারতের র যেটা বাংলাদেশে করতে চাই সেটা অটোমেটিক্যালি এ সকল টোকাই সমন্বয়গুলো করে ফেলে এবং এ সকল জঙ্গিবাদ যারা প্রমোট করছে তারা করে ফেলে। ভারতের র চেয়েছিল কি বাংলাদেশের মধ্যে একটি জঙ্গিবাদের আস্ফালন হোক এবং জঙ্গিদের উত্থান হোক, যেটা ভারত বহির্বিশ্বের কাছে দেখাতে পারে। সেটাই ডক্টর ইউনূস করে দেখিয়ে দিল ভারতের র যেটা চেয়েছে। তাহলে ডক্টর ইউনূস কি রয়ের এজেন্ট? আর যারা র যেটা চাচ্ছে সেটা করছে তারাও কি রয়ের এজেন্ট? সেটাই বাদ দিলাম। এই র চেয়েছিল যাতে এনসিপির একটি ভাঙন হোক, বিশাল আকারে এনসিপি দলটা ভেঙে যাক এবং এনসিপি যে জামাতের প্রক্সি সংগঠন সকল কিছু ক্লিয়ার হয়ে যাক বাংলাদেশের জনগণের কাছে। এনসিপি কিন্তু ঠিক র যেটাই চেয়েছে সেটাই করেছে। তাহলে এনসিপিও কি রয়ের এজেন্ট? এনসিপি কি করেছে? জামাতের সাথে জোট করেছে এবং জোট করার ফলে এনসিপির অনেক নারী নেত্রী এবং অনেক সিনিয়র নেতাও এনসিপির পদত্যাগ করে ফেলেছে। তাহলে কি এই ভাঙনটা কি রয়ে ঘটিয়েছে? এই জোটটা কি রয়ে করিয়েছে? আরে ভাই, তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারো, তোমরা একজনের পাশায় একজনের বাঁশ ঢুকিয়ে বসে বসে গিরা গণ আর দোষ দাও ভারতের, দোষ দাও র। তোমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক ঢিলে 3 পাখি মারার জন্য হাদিকে গুলি করে হত্যা করো, আবার অন্যদিকে ছাত্রলীগ যুবলীগ করেছে বলে বলে মাইকিং করো। তোমরা একদিকে ভারতের সাথে গোপনে বৈঠক করো, সে বৈঠকের কথা মিডিয়া তো বলতে তোমরা ভয় পাও কারণ ভারতের কূটনীতিকরা মানা করেছে। আবার অন্য দিক দিয়ে বলো আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এই জামাতের নায়েব আমিরি এ বক্তব্য দিয়েছে। আর কিছুদিন পরে দেখতে পাই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ভারতের কূটনীতিকের সাথে গোপনভাবে বৈঠক করে। রয়টার্সের মাধ্যমে এগুলো আমরা প্রকাশ পেয়েছে দেখতে পাই। তাই নয় কি? আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম, তারা কি সত্যিকারের মুনাফিক না? তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। ইন্ডিয়াও তো ভারত বিরোধিতার রাজনীতি করছে, এখন বাধ্য হয়ে কি ভারতের সাথে ভালো সম্পর্ক করছে না? এটাই হচ্ছে বাস্তবতা। মূলত ভারতের সাথে সকলে ভালো সম্পর্ক রাখতে চাই, ভারতের ছায়াতলে সকলেই থাকতে চাই, কিন্তু বাংলাদেশের জনগণকে বোঝাতে চাই আমরা ভারত বিরোধিতা করছি, ভারত আমাদের বাংলাদেশকে শেষ করে দিচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু সকলে দিন শেষে ভারতের লুঙ্গির তলে ঢুকে যেতে চায়। কারণ ভালো করেই জানে ভারতের ছায়া ছাড়া, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে না। এই এনসিপির টোকাইরাও ভালো করে জানে, কিন্তু এনসিপির টোকাইরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে এখন চাইলেও ভারতের লুঙ্গির তলে যেতে পারবে না। কারণ ভারতের র যা চেয়েছে তাই তারা করে ফেলেছে। অলরেডি জনগণের কাছ থেকেও কিন্তু তারা মন থেকে উঠে গিয়েছে। তারা নির্বাচনে দাঁড়ালে সত্যিকারের যদি লিগেল ভোট হয় তারা একজন এমপি হতে পারবে না, এটা একদম 100%। কারণ তাদের মতাদর্শকে এখন আমরা সকলে ক্লিয়ার হয়ে গেছি। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা তারা মনে প্রাণে ধারণ করে না। তারা সকলে শিবিরের সাবেক কর্মী ছিল। আর যারা সত্যিকারের সাধারণ ছাত্র ছিল, যে 30 জন পদত্যাগ করেছে, তারা সত্যিকারের সাধারণ ছাত্র। তারা দেশকে পরিবর্তন করতে চেয়েছিল, নতুন বন্দোবস্ত নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তারা এই মতাদর্শের কাছে, মুক্তিযুদ্ধ বিরোধী মতাদর্শের কাছে, শিবিরদের টোকাই সমন্বয়ক এদের কাছে হেরে গিয়েছে। সে কারণে তারা বাধ্য হয়ে পদত্যাগ করেছে। এটাও কি রয়ের দোষ? এটাও কি রয় করেছে? আরে ভাই, র যেটা করতে চায় সেটা তোমরা করে ফেললে রয় আর কিছু করার লাগে? কিছু করা লাগে না। কথা বুঝতে পেরেছ? তোমরা ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছো। তোমরা যে শিবিরের সাবেক কর্মী সেটা জনগণকে ক্লিয়ার করে দিয়েছো এবং তোমাদের এনসিপি যে ভেঙে যাবে সেটা রয় চেয়েছিল এবং আওয়ামী লীগও চেয়েছিল, সেটাই তোমরা করে দেখিয়েছো। তাহলে নিজেদের থেকে রয়ের এক্সট্রা অর্ডিনারি দেখিয়ে, আওয়ামী লীগকে নিজেদের থেকে এক্সট্রা অর্ডিনারি দেখিয়ে কিছু করতে হয়নি। এখন শুধু বাকি আছে নির্বাচনী প্রচারণার টাইমে পদে পদে তোমরা গণদোলায় খাওয়া। সেটা কিন্তু তারা 100% খেত। আমি অনেক ভিডিওতে বলেছি। সে কারণে তারা কি করেছে, হয়তো আমাদের ভিডিও দেখে, সে কারণে তারা সেফটির জন্য হাদিকে হত্যা করিয়ে একটা ইস্যু তৈরি করেছে। ইস্যু তৈরি করে এখন তারা কেউ হস্টেল লাইসেন্স নিচ্ছে, কেউ গানম্যান নিচ্ছে। কারণ তারা ভালো করে জানে নির্বাচনে প্রচারণা করতে গেলে সাধারণ জনগণও মারবে, বিএনপির কর্মীরাও মারবে, আওয়ামী লীগের কর্মীরাও মারবে, কারণ তাদের পাশে কেউ নাই। সে কারণে যা শো দেখানোর জন্য একটা নির্বাচন করছে। জামাত থেকে 30টা আসন চেয়ে নিয়েছে। আরে ভাই, তোমাদের দল জামাত, তোমরা চেয়ে নেওয়ার কি আছে? তোমাদের 30 জনকে সিলেক্ট করে ওরা এমপি হওয়ানোর চেষ্টা করবে, কিন্তু তোমরা কি আসলে এমপি হতে পারবা? মনে তো হয় না। যতই গানম্যান নাও,
ফান্ডম্যান নাও, টানম্যান নাও, কোনো কাম হবে না। মায়ের নাম বাবাজি, জায়গা বরাবর পাবে, তোমাদেরকে খেলে দিবে। আর দেখবা যে জামাত আবার রাজনৈতিক মাঠ গরম করার জন্য তোমাদের যে 30 জনের প্রার্থী আছে, যে কোনো একজনকে কাম করাই দিবে খাদির মতো। তারপরে বলবে বিএনপি কাম করাইছে, না হলে আওয়ামী লীগ কাম করাইছে। রাজনৈতিক মাঠ আবার গরম করে দিবে, বিএনপির উপর ক্লেম দিয়ে চেষ্টা করবে। বুঝো না এই ব্যাপারটা? এটাই হচ্ছে জামাতের রাজনীতি। জামাত যখন দেখে যে আমি হেরে যাব, আমি কোনো কিছুতেই আর পেরে উঠছি না, আমি কোনোভাবে রাজনীতিতে টিকতে পারছি না, তাহলে আমার একটা বলি দরকার। এখন বলি তো আমি অন্য দলের কারো দিয়ে কোনো লাভ নাই, নিজের দলের একটা বলি দিয়ে সিম্পেতি নিতে হবে। সিম্পেতি নিয়ে আবার জনগণকে আমরা শাহবাগে ডাকবো ইনকালাব মঞ্চ দিয়ে, আবার শাহবাগে ডাকবো মঞ্চ 24 দিয়ে, আবার শাহবাগে ডাকবো আপ বাংলাদেশ দিয়ে, আবার শাহবাগে ডাকবো আবার আরেকটি সংগঠনের নাম বানিয়ে। এভাবেই করে চলছে জামাতের গুপ্ত রাজনীতি। এখন গুপ্ত রাজনীতি জামাতের শেষের পথে, কারণ জামাতের যত গুপ্ত সংগঠন আছে সকলে রিভিল হয়ে গিয়েছে। আর রিভিল হওয়ার ফলে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি যতগুলো এরকম সামাজিক সংগঠন দেখানো হয়েছে, সকল কিছু হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন। আর বাংলাদেশের ছাত্র জনতা বলতে কিছু নাই। যেখানে ছাত্র জনতা নামটা আসবে, সেখানে আমরা বুঝে নিব এই ছাত্র জনতা সবাই হচ্ছে শিবিরের কর্মী। কারণ শিবিরেই গুপ্ত থাকার জন্য এই সকল নামগুলা ছদ্মবেশে ব্যবহার করে। ছাত্র জনতা, আমরা সামাজিক কাজ করি, আমরা এই করি সেই করে, কিন্তু পিছের থেকে খবর নিয়ে দেখবেন তাদের লেজ হচ্ছে মূলত সকল কিছু জামাতের সাথে কানেক্টেড। এই টোকাই সমন্বয়ক গুলা যেগুলা আছে, যেগুলা খাইতে পাইতো না, রাজমিস্ত্রির ছেলে যেগুলা খুব কষ্ট করতো, গ্রামের নাকি সবচেয়ে ভাঙা বাড়িটা তাদের, এই হান্নান মাসুদে বলতো তার এখন তিনতলা বাড়ি হয়ে গিয়েছে, সে কোটি টাকার মালিক, বাপের থেকেও তার সম্পত্তির পরিমাণ বেশি। সবগুলাকে শিবির পিক আপ করে একটু ট্যালেন্ট ছিল, টাকা খরচ করে ফান্ডিং করে ঢাকা ভার্সিটিতে ঢুকিয়ে পড়ালেখা করিয়ে ট্যালেন্ট করে এদেরকে দিয়ে সাজিয়ে মেটিকুলার ডিজাইন করে ISICS সহযোগিতা নিয়ে, ডক্টর সহযোগিতা নিয়ে এই শেখ হাসিনা সরকারের পতনটা করেছে। এটা আস্তে আস্তে এখন প্রমাণিত হচ্ছে। ডাক্তার সায়ন্তর, এটাও গুপ্ত বিএনপি, সেও টকশোতে এসে বলছে সে নাকি যখন জেলে ছিল তার নায়েবা আমিরের সাথে দেখা হয়েছে জামাতে, সে নিজেই নাকি জেলে বলেছে নাহিদ ইসলামকে আমরা সিস্টেমে গড়ে তুলেছি, গড়ে তোলার ফলে নাহিদ ইসলামকে দিয়ে আমরা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। এগুলো ডাক্তার সায়ন্ত এসে এখন মিডিয়াতে বলছে। সকল কিছু আস্তে আস্তে এখন গোমর ফাঁস হয়ে যাচ্ছে। কে কোথার লোক, কার সাথে কার কানেকশন ছিল, কে কিভাবে কি করেছে, সকল কিছু জনগণের কাছে প্রমাণিত। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা কোন রকমের মেটিকুলাস ডিজাইনে সফল হতো না যদি জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামানো না যেত। তাই একটা কথা আমি শেষবারের মতো বলতে চাই, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। এদের অল্প বয়সে জামাত ইসলামী ট্রেনিং দিয়ে বাল পাকাই ফেলছে, কিন্তু এই নির্বাচনটা হওয়ার পরে যে সরকারে আসুক না কেন, ইউনূস চলে যাওয়ার পরে তাদের দুঃখ শুরু হয়ে যাবে, চিরকালই থাকবে, যতদিন পর্যন্ত মরবে না। বিএনপি আসলেও থাকবে, আওয়ামী লীগ আসলেও থাকবে। এটাই সত্য কথা। কারণ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা সকলেই অবগত আছে, বাপে কামলা দিয়ে ভাত পাইতো না, তারা এখন নতুন বন্দোবস্তের কথা বলে, তারা নাকি বিপ্লব করেছে কথা বলে করল্লাবাজির টেস্ট মারাচ্ছে। বিএনপির সাথেও মজা নেই, আওয়ামী লীগের সাথেও মজা নেই। নিস্তার পাবে না, একটা টোকায় সমন্বয় পালিয়ে গেল বিদেশও তাদেরকে ছাড় দেওয়া হবে না। শুধু ডক্টর ইউনূসের সরকারটাকে যেতে বলেন বা চলে যাক, তারপরে বুঝবে কত ধানে কত চাল। আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ দেখার পর আমার একটা পুরোনো দিনের গান মনে পড়তেছে, কান্দিস না রে বিন্দিয়া, কি হবে আর কান্দিয়া। বাংলাদেশের বিহারীরা ব্যাপক কান্নাকাটি করতেছে, বাংলাদেশের তথাকথিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা ব্যাপক কান্নাকাটি করতেছে। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট এবং ক্রিকেটার যারা আছেন সাবেক বর্তমান, তারা ব্যাপক কান্নাকাটি করতেছে। কান্নাকাটির একটাই কারণ, মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স IPL এ ক্রয় করেছিল 9,20,00,000 রুপির বিনিময়ে, যেটা বাংলায় প্রায় 11 কোটির উপরে। মুস্তাফিজকে BCCI ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনের অন্যতম কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরসন করতে পারে নাই। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স এর মালিক, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মুস্তাফিজুর রহমান ভারতে ক্রিকেট খেলতে গেলে সেখানে তাকেও একটা মবের মধ্যে ফেলে দেওয়ার কথা বলেছে ভারতের সাধারণ মানুষ। তোমরা সারাদিন স্লোগান দিবা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসলামাবাদ ইসলামাবাদ। তোমরা ভারতের 7 সিস্টার্স আলাদা করার জন্য সংগ্রাম করবা, বক্তব্য দিবা, শিলিগুড়ি করিডোর কেটে দিবা, দখল করবা, চিকেন নেক যেটাকে বলা হয়। তোমরা ভারতের পশ্চিমবঙ্গ দখল করবা, তোমরা ভারতের
পতাকা পায়ের নিচে ফেলবা, তোমরা ভারতের জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করবা, তোমরা ভারতের আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবা, আর তোমার দেশের একজন ক্রিকেটারকে ভারতবর্ষ সেখানে নিয়ে খেলাবে, আবার তার বিনিময়ে দেবে ভারতীয় রুপি। টাকা কি গাছে ধরে? অনেকেই বলতেছে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত না। ওরে বাবা রে বাবা, মনে নাই পাকিস্তানের সাথে একমাত্র রাজনৈতিক ইস্যুর কারণে প্রথম আইপিএল এর প্রথম সিজনে পাকিস্তানের সকল ক্রিকেটার অংশ নিয়েছিল, পরবর্তীতে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে আইপিএল এ দেখা যায়নি। এটা কি কারণ ছিল? অবশ্যই রাজনৈতিক কারণ ছিল। দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে কিন্তু আইপিএল এ পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারে নাই, কোয়ালিটি থাকা সত্ত্বেও। ঠিক একই ভাবে তোমরা স্বাধীনতার 55 বছর পরে এসে পাকিস্তানের সাথে প্রেম করবা, পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক করবা, তাদের সাথে কি করবা, ঘর সংসার করবা, বাচ্চা কাচ্চা পয়দা করবা, সুদখুরি ইউনুস পাকিস্তানের পারপাস সার্ভ করবে। আর বাংলাদেশ ক্রিকেটের মধ্যে যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখেছি, নিয়ন্ত্রণ আমরা দেখেছি, সেটা দেখার পর তোমাদের কি মনে হয়? ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের দেশের নাগরিকদের মতের বাইরে গিয়ে ভারতবর্ষের ক্রিকেট বোর্ড বিসিসিআই তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে, বিনিময়ে দিবে 9 কোটি রুপি। এখন কান্নাকাটি করতেছো কেন? তোমরা তো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, তোমরা তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলো। তাহলে ভারত আধিপত্যবাদ আচরণ করেছে, সেটার জন্য তোমরা সংগ্রাম করো, লড়াই করো, প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ ঘোষণা করো, সীমান্তে গিয়ে ঝামেলা করো। তোমরা ভারতীয় হাইকমিশনে হামলা করবা, ভারতীয় হাইকমিশনের গাড়িতে ইট পাটকেল ছুড়বা, ভারতের পতাকাকে পুড়িয়ে ফেলবা, আর ভারত তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে। এগুলা কেন ভাবো তোমরা? তোমাদের মধ্যে এত ডাবল স্ট্যান্ডার্ড কেন বাঙালি জাতি? এই জুলাই সন্ত্রাসে, এই জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গ এবং এই জুলাই সন্ত্রাসকে সমর্থন দেওয়া প্রত্যেকটা ব্যক্তিবর্গের আগামী দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। জুলাই স্ক্যামে যারা সমর্থন দিয়েছিল, বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার সমর্থন দিয়েছিল, অধিকাংশ ক্রিকেটার স্ট্যাটাস দিয়েছে। আমি মুস্তাফিজকে সেই ক্ষেত্রে সেই তালিকায় অন্তর্ভুক্ত করব না। মুস্তাফিজ যথেষ্ট সভ্য, 7-5 মধ্যে নাই, মাটির মানুষ। কিন্তু মুস্তাফিজ এই উগ্রপন্থী চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর বলির পাঠা হলো। আজকে কেন বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার, প্রথম সারির ক্রিকেটার, তাকে ভারতীয় আইপিএল এ খেলতে দেওয়া হলো না? ভারতবর্ষ কেন তাকে খেলতে দিল না? ভারতবর্ষের সাধারণ মানুষ কেন মুস্তাফিজকে হুমকি দিল? কেনই বা মুস্তাফিজের জন্য শাহরুখ খানকে হুমকির সম্মুখীন হতে হলো? সবটুকু দায় বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর। তারা প্রতিনিয়ত ভারতের বিভিন্ন বিষয়কে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। পাশাপাশি বাংলাদেশে যে মবের সংস্কৃতি সৃষ্টি হয়েছে, এখন মুস্তাফিজ আইপিএল খেলতে গেলে সেখানে যদি মবের হাতে পড়ে যায়, সেটা কি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝে শুনে সেই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্সের সরাসরি তত্ত্বাবধানে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। হয়তোবা তাকে ক্ষতিপূরণ দেবে কিনা সেটা নিয়ে এখনো কোনো তথ্য আসে নাই, আসতেও পারে। ভারতবর্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। কোন জঙ্গিদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। এখানে মুস্তাফিজ ভুক্তভোগী হয়েছে, তার 9 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে সে, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে জঙ্গি সন্ত্রাসীদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। জঙ্গি সন্ত্রাসীদের সাথে প্রয়োজনে কূটনৈতিক সকল সম্পর্ক ত্যাগ করা উচিত ভারতের। আমরা একটা সময় বলতাম ভারত বাংলাদেশে আক্রমণ করবে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম ভারত বাংলাদেশকে আক্রমণ করতে হবে না। ভারত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। ভারত থেকে পেঁয়াজ না আসলে, ভারত থেকে রসুন না আসলে, ভারত থেকে কাঁচামরিচ না আসলে, ভারত থেকে গার্মেন্টসের মালামাল না আসলে, কাঁচামাল, ভারত থেকে ডাল না আসলে, ভারত থেকে চাল না আসলে, ভারত থেকে মশলা না আসলে এই বাঙালি না খেয়ে মরবে। লিখে রাখেন আপনারা, কারণ ভারত থেকে আসার যে রপ্তানি আমদানি ব্যয়, এই ব্যয়টা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আমদানি রপ্তানি করতে গেলে দ্বিগুণ হয়ে যাবে, বেড়ে যাবে, যেটা বর্তমানে বাংলাদেশের সরকারের পক্ষে এফোর্ড করা সম্ভব না। কারণ অর্থনৈতিক অবস্থা খুবই জঘন্য, বাংলাদেশের ইকোনমিক্যাল অবস্থা খুবই জঘন্য, এটা তারা প্রকাশ করছে না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেখবেন বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই দেশ আর অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ এই দেশে এখন যারা নিয়ন্ত্রণ করছে সব চোর, সব বাটপার। ইউনুস একটা ফার্স্ট ক্লাস চোর, ইউনুসের উপদেষ্টা পরিষদে যারা আছে সবগুলাই চোর, এক একটা ডাকাত। এই ডাকাতদের নিয়ন্ত্রণে বাংলাদেশ চলবে আর বাংলাদেশ স্থিতিশীল থাকবে, এইটা আপনারা যদি ভেবে থাকেন তবে ভুল ভাবছেন। মুস্তাফিজের মতো অসংখ্য মানুষ ভুক্তভোগী হবে এই জঙ্গিদের কারণে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে সুপরিচিতি পেয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে বের করার মতো সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের কোনো নেতার মধ্যে নাই। বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিবাদ একটা মেসাকার সৃষ্টি করে ফেলেছে। যে কোনো সময় দেখবেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে। পাকিস্তানের যে আধিপত্য বাংলাদেশে দেখতে পাচ্ছি, তাতে করে এই বাংলাদেশে রক্ষা হওয়ার কোনো পথ
খোলা আছে বলে আমার এই মুহূর্তে আর মনে হচ্ছে না। কেমন লাগতেছে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সুশীল এরা এখন ভারতকে দোষারোপ করছে ভারত কেন ক্রিকেটের মধ্যে খেলাধুলা মিশায়, তোমরা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবা, তোমরা ভারতের এইটা করবা, ভারত বয়কট করবা, তো ভারতের আইপিএল বয়কট করো। অনেকে বলার চেষ্টা করছে ভারতের সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিতে। ভারতের টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করলে বাংলাদেশের নারী জাতি যারা ভারতের সিরিয়ালের ভক্ত তারাই তোমাদেরকে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, আর কাউকে লাগবে না। সবকিছু করার পূর্বে ভাবা উচিত তোমার সক্ষমতা কতটুকু, তোমার ধারণ ক্ষমতা কতটুকু, ঠিক কোথায় গিয়ে তোমাকে থামতে হবে এটা তোমাকে বুঝতে হবে, অন্যথায় তুমি কখনোই সফলতার শেখরে অবতরণ করতে পারবা না, এটাই বাস্তবতা। বিশেষজ্ঞ তাসনিম জারা এনসিপি থেকে যে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিল তার মনোনয়নকে বাতিল করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, বিস্তারিত ব্যাখ্যা হয়তো আপনারা শীঘ্রই জানতে পারবেন। এখনো বিস্তারিত ব্যাখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। নির্বাচন কমিশনকে স্বচ্ছ প্রমাণ করার জন্য এটা একটা সাজানো নাটক। তাসনিম যারা আরো একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হতে পারে, পরবর্তীতে তারা আপিল করবে, আপিলের পর দেখবেন তারা আবার মনোনয়নপত্র ফিরে পাবে। সো এইসব বিষয় নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই, এগুলো আমি আপনাদেরকে আবারও বলে রাখতেছি। তাসনিম যারা সহ আরো একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হবে, আপিলের মধ্য দিয়ে আবার দেখবেন তারা মনোনয়ন ফিরে পেয়েছে। এগুলা সবকিছু করা হচ্ছে নির্বাচন কমিশনকে বৈধ প্রমাণ করার জন্য, নির্বাচন কমিশনকে স্বচ্ছ প্রমাণ করার জন্য। নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, এটা সাধারণ মানুষকে মেসেজ দেওয়ার জন্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে মেসেজ দেওয়ার জন্য, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মেসেজ দেওয়া হবে যে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা ছিল বা আছে তারাও তাদের মনোনয়ন সঠিকভাবে যদি তারা দাখিল করতে না পারে সেক্ষেত্রে বাতিল করে দেওয়া হচ্ছে। এই একটা মেসেজ দেওয়ার জন্য তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে সাময়িকভাবে এবং খুব শীঘ্রই দেখবেন সেটা সে ফিরে পেয়েছে। এসব নাটকে আপনারা কেউ কান দিয়েন না, এসব নাটক দেখারই প্রয়োজন নাই। আজকে মানিকগঞ্জের এক আসনের বিএনপির প্রার্থী জিন্না কবির বক্তব্য দিতেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সনাতনীরা যদি ধানের শীষে ভোট না দেয় তারা বাংলাদেশে থাকতে পারবেন না, তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। ভিডিওটা দেখেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্রের বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না, এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। এই ভিডিওতে সে যা বলল এটা কি কোনো সভ্য রাজনৈতিক মানুষের মধ্যে পড়ে? এটা কি কোনো সভ্য রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্য হইতে পারে? এটা কি কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নেতার মুখের বাণী হতে পারে? একটা দেশে কে কাকে ভোট দেবে, কে কাকে ভোট দেবে না, এটা তার রাষ্ট্রীয় অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা। তাহলে এইখানে কেন হস্তক্ষেপ করা হচ্ছে? কে কাকে ভোট দেবে সেটা তো তার ব্যক্তিগত বিষয়, সেটা তো তার পছন্দের উপর নির্ভরশীল। ধানের শীষ প্রতীকে ভোট না দিলে বাংলাদেশে থাকতে পারবে না, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না সনাতনী এবং আওয়ামী লীগদেরকে। দেশটা কি খালেদা জিয়ার বাপের? দেশটা কি তারেক রহমানের বাপের? দেশটা কি জিন্না কবিরের বাপে তাকে বর্গা দিয়ে গেছে? বিএনপি কখনোই শুধরাবে না, পৃথিবীর সবকিছু শুধরাবে কিন্তু বিএনপি নামক এই অসভ্য ইতর বদমাশদের যে রাজনৈতিক দল, এই দল কখনো শুধরাবে না। এরা জোর করে সবকিছু আদায় করতে চায়। বাংলাদেশের মানুষকে জোর করে কোনো কিছু আদায় করে কেউ দীর্ঘমেয়াদে থাকতে পারে না। এরা এটা বুঝতে পারতেছে না, এরা এখনো লম্ফজম্প করতেছে। যাই হোক, মুস্তাফিজের এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন, অনেকে ভারতকে অপমান করছেন, অপদস্থ করছেন। আপনাদেরকে বলি, ভারত তাদের সিদ্ধান্তে অটুট, তাদের সিদ্ধান্তে অটুট থাকা প্রয়োজন বলে মনে করি। ভারতের এত মানুষের চাওয়ার বাইরে গিয়ে ভারতের ক্রিকেট বোর্ড কিংবা কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে খেলানোর মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে তারা কখনো আগাবে না। সো যা হয়েছে ভালো হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ, আইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম জঙ্গিবাদী উগ্রবাদী গোষ্ঠীর সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখার জন্য। আমি আবারও বলছি, মুস্তাফিজ আমার দেশের ক্রিকেটার, অনেক প্রতিভাবান, মুস্তাফিজ অনেক ভালো মানুষ, মুস্তাফিজের বিপক্ষে আমি কোনো কথা বলছি না। কিন্তু মুস্তাফিজ এই তথাকথিত মৌলবাদী জঙ্গি উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর জন্য একটা বিশাল ক্ষতির শিকার হলো। কারণ সামনে টি-20 বিশ্বকাপ, এর আগে যদি মুস্তাফিজ আইপিএল খেলতে পারতো তাহলে তার জন্য অনেকটা ভালো হতো, বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অনেকটা ভালো হতো। বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা মৌলবাদী গোষ্ঠী আছে, মৌলবাদী চক্র আছে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। অদূর ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আরো অনেক ঘটবে, মাথায় রাখবেন। ভালো থাকবেন।